মৃদু মলয়ে উঠছে কাঁপন, সেই সাথে কাঁপছে নিষ্প্রাণের দীর্ঘ আঁখি পল্লব। পলক ফেলতে ভুলে গিয়েছে সে। উদ্ভাসিত চোখে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি কি করে জানলে আমার ছেলে হবে? নয়নতারা ভুবন ভোলানো হাসল, চোখের পাল্লা নাচিয়ে অন্তরিন্দ্রিয়ের সুপ্ত খুশি ব্যক্ত করল। প্রসন্ন গলায় বলল, আমি তো সব জানি। নিষ্প্রাণের পাশে এসে বসল নয়নতারা। নিষ্প্রাণের চোখ খুশিতে টলটল করছে। আজ এতদিন পর তারা আবার তার সামনে এসেছে, কথা বলছে। আইনের সাথে বিয়ের পর তারাকে দেখার মতিভ্রম আর হয়নি নিষ্প্রাণের। নিষ্প্রাণ সরল চোখে কৌতূহল নিয়ে চেয়ে রইল, বলল, আর কি জানো তুমি? নয়নতারা ঝুমঝুমিয়ে হাসল। তার হাসিতে ঝরতে লাগলো পর্বত শৃঙ্গের বুক ফিরে আসা শীতল স্বচ্ছ প্রসবন। নিষ্প্রাণের সেই প্রসবনে নিজেকে সিক্ত করতে ইচ্ছে হলো। নয়নতারা নিঃশব্দে নিষ্প্রাণের পাশে বসল, সব জানতার মতো আত্মবিশ্বাস নিয়ে বলল, এই যে তোর ধ্রুবতারা তোকে সত্যিই ভালোবাসে, এটাও আমি জানি। নিষ্প্রাণের অন্তঃকরণে উত্তাল ঢেউ ওঠে। নয়নতারার সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে ভর দিয়ে বসে। নয়নতারার দুই হাত নিজের মুষ্টিতে নিয়ে আবেগপূর্ণ গলায় বলল, তুমি সত্যি বলছো ধ্রুবতার আমাকে ভালোবাসে? সজীব হাসল নয়নতারা, চোখে উচ্ছ্বাসের তুরঙ্গ টান। অধর বিস্তৃত করে বলল, হ্যাঁ, তোর ধ্রুবতারা তোকে খুব ভালোবাসে। ওকে তোর কাছেই রাখিস, ওকে তোর থেকে দূর করিস না। করবো না, প্রমিস। ওকে আমি কোথাও যেতে দেব না। চোখে হাসল নয়নতারা, মোহবিষ্ট গলায় বলল, আমাকে যেতে হবে প্রাণ। তুমি চলে যাবে? কেন চলে যাবে? হ্যাঁ, আমার ছেলেকে তুমি দেখবে না? কেন দেখব না? ওই যে আকাশ দেখছিস, ওখান থেকে দেখব তোকে, তোর ধ্রুবতারাকে আর তোর ছেলেকে। তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? আর কখনো আসবে না? না, এখন থেকে তোর ধ্রুবতারা তোর সাথেই থাকবে। আগলে রাখিস ওকে, বুকের পাঁজরে রাখিস, আর আর খুব ভালোবাসবি, যতটা আমি তোকে ভালোবেসেছি। বাসবো, খুব ভালোবাসবো ওকে, কিন্তু তুমি যেও না প্লিজ। নয়নতারা ছোট্ট করে হাসল, বিগলিত গলায় বলল, তা হয় না প্রাণ, আমাকে যেতে হবে। অশ্রুনেতে চেয়ে আছে নিষ্প্রাণ। নয়নতারা তার হাত গলিয়ে দেয় নিষ্প্রাণের চুলে, কপট রাগ দেখিয়ে বলল, ঘুলুমুলু প্রাণ, মন খারাপ করে না। আমি সব সময় চেয়েছি তুই ভালো থাক। এখন তোর পূর্ণতার সময়, তোর ধ্রুবতারা তোর কাছে, তুই বাবা হবি, ছোট্ট প্রাণ বাবা হবে। নয়নতারা খিলখিলিয়ে হাসে। নিষ্প্রাণ অপলক সে হাসি দেখে। হাসি থামিয়ে নয়নতারা বলল, আমি আমার এই হাসি তোকে দিয়ে যাচ্ছি, যত্নে রাখিস, তোর ছেলের নাম। নয়নতারা নিষ্প্রাণের কানে ফিসফিসে কিছু একটা বলে, সোজা হয়ে চোখে হাসে। নিষ্প্রাণ আলতো গলায় প্রশ্ন করে, এর বাণী কি? শেষ হাসি, আমার শেষ হাসি। আমি আসি প্রাণ, ভালো থাকিস। আমি সব সময় তোকে ওই আকাশ থেকে দেখব, তোর ছেলের হাসি হয়ে হাসব, তোর ধ্রুবতারার চোখে তারায় থাকব। ভালো থাকিস। লুপ্ত হতে থাকে নয়নতারা, কাতর হতে থাকে নিষ্প্রাণের অক্ষি কটুর। জলসিক্ত চোখে চেঁচিয়ে ওঠে। তারা? উঠে বসে নিষ্প্রাণ। সে স্বপ্ন দেখছিল, ভয়ঙ্কর স্বপ্ন। নিষ্প্রাণ হুলস্থুল হয়ে কক্ষে আসে। আইনরি জানালার পাশে দাঁড়িয়েছিল। সাদা তুলোর মতো মেঘের অভয়ারণ্য, ধূসর আকাশে পরতে পরতে তা ভাসছে আপন ভঙ্গিমায়। প্রভাকরের তরল আভায় মেদিনীর বুকে আবছায়া সৃষ্টি হচ্ছে। নিষ্প্রাণ ধপ করে এসেই পেছন থেকে জড়িয়ে ধরে আইনরিকে। আইনরি চকিত হয়। ফিরে তাকাতেই নিষ্প্রাণ দুই হাতের বলয়ে আবদ্ধ করে আইনরিকে। সে হতভম্ব, কিছুই বুঝতে পারছে না। তবে তার মস্তিষ্কে প্রতীত হচ্ছে নিষ্প্রাণের জোরালো বাঁধন যে কোনো সময় তার শ্বাস রুদ্ধ করে দেবে। নিষ্প্রাণ না পারছে আইনরিকে তার বক্ষস্থলে ঢুকিয়ে ফেলতে। আইনরি বিদুর গলায় বলল, ছাড় আমাকে। তার উচ্ছ্বাস ঝকঝকে নীল আকাশে স্পষ্ট হওয়া রংধনুর মতো সারা শরীরে আলোড়ন তুলল। বুকের হৃদপ্রকোষ্ঠে শীতল সমীরণে উদ্দাম হতে লাগলো শ্বাসক্রিয়া। এক আকাশ উচ্ছলতার মাতোহারা হয়ে নিষ্প্রাণের আবেগী স্বর। আমাদের ছেলে হবে ধ্রুবতারা, আমাদের ছেলে হবে। তারা ওর শেষ হাসি আমাদেরকে দিয়ে গেছে। আয়নের শরীর তেতে উঠল, আর শুনতে পারল না। সে ক্ষুব্ধ হয়ে বলল, কি পাগলের মতো বলছিস? তারা নেই প্রাণ। নয়ন তারা মৃত। মৃত মানুষ কখনো ফিরে আসে না। এটা শুধু তোর ভ্রম। নিষ্প্রাণ অপ্রশস্ত চোখে চেয়ে বলল, আমার তারা আছে ধ্রুবতারা,
ও বলেছে আমাদের ছেলে হবে। ও আমাদের ছেলের নামও বলেছে। তুই কেন বিশ্বাস করিস না? করব না। পাগল নই আমি, তুই পাগল। এক মৃত মানুষকে তুই জীবিত ভাবছিস। তোর চিকিৎসা প্রয়োজন প্রাণ, তুই সুস্থ নোস। নিষ্প্রাণ কড়া চোখে তাকালো। তেরে এসে আইনজির চোয়াল চেপে ধরে তীব্র আক্রোশে। গনগনে শ্বাস ফেলে বলল, আমার তারা মিথ্যে বলে না। আমাদের ছেলেই হবে, তুই দেখিনিস? আমার ছেলের যেন কিছু না হয় ধ্রুবতারা। ও আমার তারার শেষ হাসি। ওই হাসি আমি কিছুতেই হারাতে দেব না। নিষ্প্রাণকে ধাক্কা মেরে সরায় আইনজি। তাপিত গলায় বলল, তারা 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 নেই, তারা মরে গেছে। ও আর কোনো দিনও ফিরে আসবে না। কেন এক মৃত মানুষকে মনে করে নিজেকে অসুস্থ করে তুলছিস তুই? কেন অন্যের জীবন কেড়ে নিচ্ছিস? শাস্তি দেওয়ার জন্য আইন আছে, উপরওয়ালা আছে। তুই কাউকে শাস্তি দেওয়ার কে? তারার কথা ভেবে একের পর এক অন্যায় করে যাচ্ছিস তুই। তোকে কে শাস্তি দেবে তোর অপরাধের? ভুলে যা তারাকে। ভুলে যাব তারাকে? যে তারা আমাকে আঁকলে রেখেছে ওকে ভুলে যাব? যে আমাকে বাঁচতে শিখিয়েছে ওকে ভুলে যাব? যে আমাকে সত্য দেখিয়েছে, তোকে আমার জীবনে পাঠিয়েছে, তাকে ভুলে যাব? পারবো না, আমি পারবো না। এই পৃথিবী ওকে ভুলে গেল, আমি পড়বো না। তারারা মরে না, ওরা সারা জীবন ওই আকাশেই থাকে, এই চোখের আলোতে থাকে। আমার তারাও থাকবে। আইনজি দগদগে গলায় বলল, তুই অসুস্থ, অসুস্থ তুই। নিষ্প্রাণ অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। এই পৃথিবীর সব মানুষই অসুস্থ। যারা বাঁচতে চায় তাদের অসুস্থ হয়েই বাঁচতে হয়। সুস্থ হয়ে তারা বাঁচতে পারে না। এই সমাজ দেয় না তাদের বাঁচতে। কিসের স্বাস্থ্যের কথা বলছিস তুই? আমি যাদেরকে মেরেছি তারা কেউ সত্য নয়। একজন রেপ ভিকটিমের শেষ পর্যন্ত কি জানিস? হয় নিজে মরবে, না হয় এই সমাজ তাকে মেরে দেবে। রাতের আধারে সব পুরুষের রাস্তা চলার অধিকার আছে। তাহলে একজন নারী নেই কেন? হ্যাঁ, কাপড়ের দোষ, শালীনতা। তাহলে 2 বছরের শিশু কেন রেপ্ট হয়? মায়ের বয়সী নারীকে কেন ছেলের বয়সী পুরুষের কাছে নির্যাতনের শিকার হতে হয়? ভিড় বাসে কেন একজন মেয়েকে তার বিনা অনুমতিতে নোংরা স্পর্শের শিকার হতে হয়? কেন মুখ বুঝে সহ্য করতে হয় পুরুষ শাসিত সমাজের নোংরা কথা? বোরখা পরা মেয়েদেরও ধর্ষিত হতে হয়। স্বামীর সামনেও আজকাল স্ত্রী ধর্ষণ হয়। তখন কোথায় থাকে তোদের আইন? বল। আইনজি কেঁপে ওঠে নিষ্প্রাণের ভয়ালো স্বরে। ঘন ঘন শ্বাস ফেলছে সে। নিষ্প্রাণ রোবটের মতো বলতে থাকে, নিজের মাকে আমি রেপ হতে দেখেছি, তারাকে দেখেছি, তবুও আমি বেঁচে আছি। কেন জানিস? কারণ আমি অসুস্থ। সুস্থ হলে আমি বাঁচতে পারবো না। একজন মানুষ যখন মানসিক রোগে আক্রান্ত হয়, তার আগে তাকে কতটা নিগ্রহ, নিপীড়িত, যন্ত্রণা সহ্য করতে হয় তার ধারণা আছে তোর? নেই। তাহলে তুই বল, যদি সে মানুষটা আবার সুস্থ হয়, তাহলে তাকে আবার সেই যন্ত্রণা করে করে খাবে না? তাহলে তার সুস্থ হয়ে লাভ কি? হ্যাঁ, অসুস্থ থাকাটাই শ্রেয়। কোনো যন্ত্রণা তাকে ছুটতে পারবে না, কোনো তাপ তাকে গলাতে পারবে না। সে দৃঢ়, দুর্বোধ্য সে। আইনজির মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তার চোখের পাল্লা লাগামহীন কাঁপছে। নিষ্প্রাণ সতেজ গলায় বলল, আমি সুস্থ হয়ে কি করব? সুস্থ হয়ে আমি তারার মৃত্যু দেখেছি, মায়ের মৃত্যু দেখেছি। আর অসুস্থ হয়ে সেই নরপশুদের আমি শাস্তি দিয়েছি, যারা মেয়েদেরকে শুধু ভোগের বস্তুই মনে করে। কাজের লোক বলে কি তারা আর মেরুনরা মানুষ নয়? ওদের সাথে হওয়া অন্যায় সাজা কে দেবে ওদের? আইনের নৈশব্দে হেঁচকি তুলে যাচ্ছে। সময়ত চোখে চেয়ে আছে সে। নিষ্প্রাণ বক্রোক্তি করে বলল, আমার তারা নেই, ওরা ওকে বাঁচতে দেয়নি। আমার ধুয়ো তারা তো আছে, তার গায়ে আমি আঁচড়ও লাগতে দেব না। কারো দৃষ্টি সীমায় আসবে না সে। সুপারি গাছের ডগার ন্যায় থরথর করে কাঁপছে আইনজি। নিষ্প্রাণের লাল বর্ণ চোখে কল্পনাতীত নেশা, যেন খুন করে ফেলবে যে কাউকে। নিষ্প্রাণ আইনের কাছে এসে দাঁড়ায়, মধুর গলায় বলল, আমি সুস্থ হলে তোকে ভালোবাসবো কি করে? আমি তোকে সুস্থ মানুষের মতো ভালোবাসতে পারবো না রে। তোকে সারা জীবন এই অসুস্থ মানুষের সঙ্গেই কাটাতে হবে। যতদিন আমার শ্বাস আছে, আমার প্রাণ স্পন্দ হয়েই তোকে থাকতে হবে। আমি তোকে কোথাও যেতে দেব না। নিষ্প্রাণ হাঁটু মুড়ে নিচে বসে। আইনজির কোমরের কাছে জড়িয়ে ধরে তার উদরে কান পেতে বলল, আমি তোকে ভালোবাসি, এক আকাশ সম ভালোবাসি। অতুলান্তিক অম্বনিধির অগাধ জলরাশির প্রতিটা তরঙ্গমালার ন্যায় ভালোবাসি। অপ্রভেদী মেদিনীধরের
শিখর সম ভালোবাসি। উত্তপ্ত ঊষরের বুকে চাতকের এক পশলা বৃষ্টির আহ্বানের মতো ভালোবাসি। নিবিড় কাননের সত্যজাত মহিরুয়ের ন্যায় ভালোবাসি। তমসাচ্ছন্ন নিশাতিনীর বিভাসিত বিধুর যন্ত্রতাপ হয়ে ভালোবাসি। আমার হৃৎকুঠের একমাত্র সম্রাজ্ঞী তুই, আমার অন্তর ইন্দ্রিয়ত্বের বাত্য তোলা একনিষ্ঠ যোশিতা তুই, আমার দীর্ঘ বিষাদ জীবনের শোভিত সারাংশ তুই। ভালোবাসি তোকে আমি, ভালোবাসি। আইনজির টলটলে চোখের বান ছুটেছে। নিষ্প্রাণের নরম চুলে হাত গলিয়ে তার ছোট্ট মস্তিষ্কের কোনায় কোনায় এক অনিশ্চিত অনিবার্য ঘটনার পরিস্ফুটন হচ্ছে। সত্যি তাদের ছেলে হবে? যদি সত্যি তাদের ছেলে হয়, তাহলে নিষ্প্রাণ সত্যি ভেবে নেবে তারা আছে, সে আছে। আচমকা এক তপ্ত বাতাসে শিউরে ওঠে আইনরির স্থির দেহ। রাজন শিকদারের পায়ের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে আইনরি। তার শান্ত দুই চোখের পক্ষচ্ছায়া সিক্ত হয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ শীতল নহর। রাজন শিকদার নির্বিকার, তার টলটলে দুই আখি যুগলে হাজারো অব্যক্ত কথার ছড়াছড়ি, কিন্তু স্বর্ণালী সায় দিচ্ছে না। আইনরি মাথাটা উঠিয়ে ভেজা গলায় বলল, আপনি বলুন না দাদু, কি করে থাকবো এমন একটা মানুষের সাথে আমি? বলুন না দাদু। রাজন শিকদার পলক ঝাঁকালেন। আইনরির অসহায় কণ্ঠের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য বিদীর্ণ করে দিচ্ছে রাজন শিকদারকে। আইনরির চোখের জলে সয়লাভ তার কপল চিবুক। নাকের ডগায় জমেছে শ্বাস। নাক টেনে টেনে ক্ষীণ শ্বাস ফেলে বলল, ও তারাকে কিছুতেই ভুলতে পারছে না। ওর মন মস্তিষ্কে তারা এমনভাবে গেঁথে আছে, তার সামনেও ও কিছুই অনুভব করতে পারে না। আর এর সব কিছুর জন্য আমিই দায়ী। আমার ওর জীবনে আসা উচিত হয়নি। আইনরি ঝমঝমিয়ে কাঁদে। তার কান্নায় ভেসে যায় বুকের পাটা। রাজন শিকদার তার স্থির নয়নযুগলের জলে প্লাবিত করলেন তার সুশ্রী আনন্দ। আইনরি কেঁপে ওঠে, কম্পিত গলায় বিড়বিড় করে বলল, আমি সত্যিই ওকে ভালোবাসি দাদু। আমার সবকিছু উজাড় করে ওকে ভালোবেসেছি। ওর সন্তানকে আমার গর্ভে ধারণ করেছি, কিন্তু ওকে আমার ভয় হয় যে সন্তানের জন্য ও আজ মরিয়া হয়ে উঠছে। ওর রাগ সে সন্তানকেও বাঁচতে দেবে না। প্রাণ রাখলে কি করে তাও নিজেও জানে না। এমন পরিবেশে আমি কি করে আমার সন্তানকে জন্ম দিই? আইনরি বাতাস কাঁপিয়ে বিলাপ করে। চাপা চিৎকারে তার কণ্ঠনালী ফেটে যাচ্ছে মনে হচ্ছে। গড়গড় করে বলল, ওর কোনো ক্ষতি আমি চাই না দাদু, কিন্তু ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এভাবে বাঁচা যায় না দাদু। আমি থাকতে পারবো না ওর সাথে। আমি থাকলে প্রাণ কখনো সুস্থ হবে না, কখনো না। নিষ্কম্প আইনরি গুটিসুটি হয়ে বসে আছে। কাপড় চোপড় এক হাতেই গুছিয়ে নিয়েছে নিষ্প্রাণ। আইনরি সরল গলায় বলল, আমরা ঢাকা কবে যাব? কাল। আইনরি আর কথা বলল না। খোলসাবৃত কচ্ছপের ন্যায় বসে রইল। নিষ্প্রাণ কাপড়ের ব্যাগগুলো একপাশে রেখে শাওয়ারে ঢোকে। কিছু সময় পর বের হয়ে দেখে আইনরি এখনো আগের জায়গায় নীরব হয়ে বসে আছে। ভেজা চুলের পানি মুছে নিল নিষ্প্রাণ। হলুদ রঙের টি শার্টটা গায়ে গলিয়ে নিয়ে ড্রয়ার থেকে একটা ফাইল বের করে। আইনরি সূক্ষ্ম দৃষ্টিতে নিষ্প্রাণের প্রতিটি অভিব্যক্তি পর্যবেক্ষণ করছে। এক ভয়ঙ্কর প্রকোপিত মানুষকে এখন শান্ত আর স্নিগ্ধ মনে হচ্ছে। নিষ্প্রাণ ফাইলটা নিয়ে কক্ষ থেকে বের হতেই তড়িঘড়ি করে ওঠে আইনরি। শস্যব্যস্ত হয়ে ড্রয়ার হাতে খাতা কলম বের করে। দ্রুত হস্তে কিছু একটা লিখে পাতাটি মুড়ে ফেলে। পরপর আরো কয়েকটা পাতা ছিঁড়ে লেখাওয়ালা পাতাটা তার মধ্য দিয়ে বলয় আকৃতির সৃষ্টি করে। রাজন শিকদার হুইলচেয়ারে বসে আছেন। হাসমুল তার বিছানার ঠিক পাশেই। নিষ্প্রাণ কক্ষে ঢুকেই দৃঢ় গলায় বলল, বাইরে যাও হাসমুল। হাসমুল বিরক্তি করল না। সে চটপট বাইরে গিয়ে দাঁড়ালো। নিষ্প্রাণ ধীর পায়ে এসে এক হাঁটু ভেঙে রাজন শিকদারের সামনে বসল। রাজন শিকদার ভরার চোখে চাইল। নিষ্প্রাণের অধরে সোনা গলা হাসি। রাজন শিকদারের প্রাণ আন্দোলিত হয়। বিভীষিকাময় অতীত তা সবকিছু কেড়ে নিল। ছোট্ট নিষ্প্রাণ ভয়ঙ্কর পুরুষে পরিণত হলো। রাজন শিকদারের মনস্কনে এখনো প্রশ্নের আউকিঝুঁকি মারে। নিষ্প্রাণ সত্যি প্রাণহীন? নিষ্প্রাণ তার হাতের ফাইলটা খুলে একের পর একের টিপসই নিতে লাগলো। রাজন শিকদার কিছুই করতে পারলেন না। হতভম্ব তিনি। ঠাস করে ফাইলটা বন্ধ করে শীর্ণ দৃষ্টিতে তাকালো। ক্রুড় হেসে বলল, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। কে জানে আপনার ছেলেরা কোথায় কি ছড়িয়ে ছেড়ে রেখেছে, কখন আবার আমার ওপর এসে তেরি বসে। তাই এ ব্যবস্থা। আর এমনিতেও এসব তো আমারই। গোবরে পদ্মফুল বলে কথা। কাজের মেয়ের গর্ভে আমার জন্ম হলেও
রক্ত তো আপনাদের মতো উঁচু অবস্থানের মানুষেরই। আমি বাবা হব, শুনেছেন নিশ্চয়। আমার ধ্রুব তারা মা হবে, আমার সন্তানের মা। চিন্তা করবেন না, ওকে আমি আমার মতো বানাবো না, কারণ এমন কোনো পরিস্থিতি আমি ওর সামনে আসতেই দেব না। সেই খুশিতেই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আপনি মুক্ত। হয়তো এটাই আপনার আর আমার শেষ দেখা। আমি আর কখনো এখানে আসবো না। এই বাড়িতে এসে আমার অনেক ক্ষতি হয়েছে। ধ্রুব তারার গায়ে হাত তুলতে হয়েছে আমার অনেক। তারা চলে গেছে, তবে এই সব কিছুর মাঝে আমি আমার সন্তানকে পেয়েছি, তাই ওদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি। তা না হলে ওই শাহরুখ আর মিসকাত যা করেছে, আই অ্যাম ফ্রেড অফ ইয়ার। আসলে এরা কেউ আমাকে শান্ত থাকতে দিতেই চায় না। এখানে আমার কি দোষ বলুন? যাকে সে কথা, ওদের সাথে এখন অনেক হিসেব বাকি আমার। ওটা আমি একটা ডিল করে নেব। আমি আসি দাদু, ভালো থাকবেন। রাজন শিকদারের বুকটা ফেটে যাচ্ছে। মৃত্যুর আগে আর হয়তো সে নিষ্প্রাণকে দেখতে পাবে না। এই ছেলে যা বলছে তাই করবে। ছোট্ট নিষ্প্রাণকে রোজ নিজের সাথে মসজিদে নিয়ে যেতেন রাজন শিকদার। রোজ তাকে নিয়ে আকাশ দেখতেন। তিনি চাইতেন যেন নিষ্প্রাণের জীবনটাও ওই নীলাভ স্বচ্ছ নির্মেঘ আকাশের মতো হয়, কিন্তু হয়েছে তার উল্টো। সেই আকাশ ঢেকে গেছে কালো কাদম্বিনীর দোলা চলে চলে মেঘে মেঘে ঘন ঘটা। হঠাৎ বর্ষণে প্লাবিত হয় সব। অকস্মাৎ থেমে গিয়ে ঝলসে দেয় প্রখর সূর্যের তেজস্বী। নিষ্প্রাণ উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবারও ফিরে আসলো। ঝুঁকে গিয়ে রাজন শিকদারের কপালে আলতো চুমু খেয়ে বলল, চিন্তা করবেন না দাদু, আপনার কবরে মাটি দিতে আমি অবশ্যই আসব। আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেই হবে, তারা বলেছে, আর তারা কখনো মিথ্যা বলে না। নিষ্প্রাণ চোখে হাসলো। রাজন শিকদারের শ্বাস আটকে আসলো সেই হাসিতে। নিষ্প্রাণ নিজের কক্ষে এসে আইনটিকে দেখল না। তার সতেজ চোখে অশীতল ভাবনার উদয় হলো। বিছানায় পড়ে আছে একটা কলম। তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করে আইনরি। নিষ্প্রাণ কপাল কুঁচকে বলল, কোথায় গিয়েছিলি? আইনরি ছোট দম ফেলে মিয়ে গলায় বলল, নিচে গিয়েছিলাম, জগের পানি শেষ। আইনরির দিকে সন্ধিহান চোখে তাকালো নিষ্প্রাণ। আইনের শাওয়ারের উদ্দেশ্যে ওয়াশরুমে ঢোকে। নিষ্প্রাণ বাইরে এসে করিডোরে দাঁড়ায়। নির্মল বাতাস বইছে, তাতে প্রাণ জোড়ানো শীতলতা, একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের অপ্রতিবন্ধ বিচরণ। সূর্যের প্রখর রোদেও ঠাই চেয়ে আছে মহিরুহ ওই আকাশ পানে। নিষ্প্রাণ রাশেদকে কল করল। তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলতে শুরু করলো, আপনাকে কি বলেছি মনে আছে? কালকে আমি ঢাকা ফিরছি, সকল প্রপার্টির পেপার আমার চাই। আপনি আমার সঙ্গে অতি সত্ত্ব দেখা করবেন। গট ইট? রাশেদ ব্যস্ত গলায় বলল, এখন থেকে সপ্তাহে 2 দিন এসে দাদুকে দেখে যাবেন, আর আমাকে ইনফর্ম করবেন। রাখি। নিষ্প্রাণ ক্লান্ত শ্বাস ফেলে, মোবাইলের দিকে তাকিয়ে বাঁকা হাসে। শিমুলকে একটা মেসেজ করে কক্ষে প্রবেশ করে নিষ্প্রাণ। আয়নের শাওয়ার নিয়ে বের হয়। তার সদ্যস্নাত দেহে মুক্তোর মতো পানির ফোঁটা। চুল মোছা তোয়ালাটা হাতে নিয়ে ভেজা চুলগুলো একপাশে নিয়ে আসে। চুলের ডগা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। নিষ্প্রাণ বিমোহিত চিত্তে চেয়ে আছে। আইনরির মায়াভরা কণ্ঠে ধ্যান ছোটে নিষ্প্রাণের। মোবাইলটা একটু দিবি, মায়ের সাথে কথা বলবো। কুণ্ঠিত হলো না নিষ্প্রাণ। জানালার দ্বার ঘেঁষে দাঁড়ায় আইনরি। হেসে হেসে কথা বলছে সে। নিষ্প্রাণ প্রশস্ত চোখে চেয়ে আছে। স্বগোক্তি করে বলল, তুই যা করছিস ঠিক করছিস না তারা। আমি তোকে কোথাও যেতে দেবো না। ক্লান্ত বিকেল। প্রভাকরের দীপ্ততা লুকিয়ে মেঘের ভাঁজে বিটপির পল্লব দুলছে আপন ভঙ্গিতে। রোজকার মতো আজও ব্যবহার্য জিনিসের উচ্ছিষ্টাংশ বাড়ির পেছনে ফেলেছে তালাব। অরণ্যে হরিণ খোঁজার মতো সেসব হাতড়ে যাচ্ছে মিশকাত। আইনরি সেই মোড়ানো কাগজ হাতে লাগে মিশকাতের। ধীরে সুস্থে খুলে মেজাজ চড়া হয় তার। দাঁত মুখ খিচে বলল, এক ঘনালো টিভির নক্তের শেষে জেগে উঠেছে বসুমতী। কুঞ্জন উঠেছে পবনে, মিলেছে আধার দিনের রোশনাইতে। পত্রীরা গাইছে গান, নির্মল সিক্ত আচ্ছন্ন প্রকৃতি। উবু হয়ে শুয়ে আছে নিষ্প্রাণ। জানালার গ্রিল গলিয়ে মিষ্টি নরম রোদের সাথে ফিনফিনে বাতাস। নড়ে ওঠে নিষ্প্রাণ। এলেথেলো বিছানা হাতড়ে আইনরির নাগাল পেল না সে। চকিতে উঠে বসে। তার ষষ্ঠ ইন্দ্রিয় মুহূর্তেই তরক করে ওঠে। নিষ্প্রাণ তটস্থ পায়ে বিছানা থেকে নেমে আসে। ব্যগ্র হয়ে সমস্ত ঘরে চোখ তোলে। কোথাও আইনরি নেই। নিষ্প্রাণ হলরুমে আসে। তালা ভয়চকিত চোখে চেয়ে আছে। ফোঁসফোঁস করছে নিষ্প্রাণ। তার শ্বাসের সাথে বুকে উতাল পাথাল ঢেউ। সারা বাড়ির কোথাও আইনের অস্তিত্ব নেই।
নিষ্প্রাণ নিজের কক্ষে ফিরে আসে। তার মোবাইল খুঁজতে থাকে, কিন্তু পেল না। আয়নরি সেটাও সাথে করে নিয়ে গেছে। ফুঁসে ওঠে নিষ্প্রাণ, প্রকোপিত গলায় বলল, তুই ঠিক করিসনি ধ্রুবতারা, একদম ঠিক করিসনি। রাজন শিকদার শুয়ে আছেন বিছানায়। মৃত্যুর প্রহর গুনছেন তিনি। হাসমুল দৌড়ে এসে তার কানের কাছে অনর্গল বলতে থাকে, ছোট সাহেব চেয়েছে আজ খবর আছে, নয়াবু পালিয়া বাড়িতে, আল্লাহ জানে এখন কি হইব। রাজন শিকদারের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর চোখ দুটো বুঝে নিলেন তিনি। তার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল দীর্ঘ সময় আটকে রাখা স্বস্তির জলস্রোত। জোর হাওয়া বইছে। গাড়ির জানালা দিয়ে আসা সেই হাওয়া হানা দিচ্ছে আয়নরির চোখে। সে নীরব নিশ্চুপ, ড্রাইভিং সিটে মিশকাত। তার উদ্বেলিত মস্তিষ্কে চঞ্চল ফড়িংয়ের মতো টিকটক করছে প্রশ্নেরা। আয়নরি তার নীরবতা ভাঙল, সরব গলায় বলল, প্রাণ ইন্টারসিট্যান্ট এক্সপ্রেন্সিভ ডিসঅর্ডারে আক্রান্ত। এটা একটা মানসিক রোগ, যার দরুন প্রাণ হুটহাট রেগে যায়, আর ওর রাগের মাত্রা ঘটনার পরিপ্রেক্ষিতে একটু বেশি হয়। ও চিকিৎসা করলেই সুস্থ হয়ে যাবে। মিশকাত সন্দিগ্ধ গলায় প্রশ্ন করে, আর ইউ শিওর আইন্দ্রি? আমার তো মনে হয় না। আয়নরি ঝনৎ করে বলে উঠল, কেন মনে হয় না আপনার? আমি ওর রিপোর্ট দেখেছি। ঠিকমতো বিহেভিয়ার থেরাপি আর মেডিসিন নিলেই প্রাণ ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে এক্সপোজার অ্যাট রেসপন্স প্রিভেশন পদ্ধতি ব্যবহার করলেও দ্রুত সুস্থ হবে, এমনটা উল্লেখ আছে সেখানে। যদি তাই হয় তাহলে তুমি বলছ কেন? কারণ আমি ওর কাছে থাকলে কখনো বুঝতে পারবে না ও সত্যি অসুস্থ। আপনারা প্লিজ ওর পিছু ছেড়ে দিন। ও কাউকে খুন করেনি। ওর পরিবারের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেখানে ওর কোনো হাত নেই। রোমানকে ওর অসুস্থতার কারণে খুন করেছে। ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তার মানে তুমি বলতে চাচ্ছ নিষ্প্রাণ মানসিকভাবে অসুস্থ, কিন্তু সে সাইকোপ্যাথ নয়? আয়নরি কঠোর গলায় বলল, হ্যাঁ, ওকে চিকিৎসা করালেই ও ঠিক হয়ে যাবে। আপনারা প্লিজ ওকে ওর মতো থাকতে দিন। রোমানের খুনের জন্য কি ওর সাজা পাওয়া উচিত নয়? ও তো কারো সন্তান। আয়নরি ঝাঁঝিয়ে উঠে বলল, মানছি প্রাণ অন্যায় করেছে। কি ভাবুন তো, সেদিন প্রাণ না আসলে আমার কি হতো? কাকে মুখ দেখাতাম আমি? যে মানুষ এক দেখায় কোনো মেয়ের সম্ভ্রম ছিনিয়ে নিতে চায়, না জানি আরও কত মেয়ে তার শিকার হয়েছে। আমি বলছি না প্রাণ ঠিক করেছ, কিন্তু আপনার আইন কি আদৌ রোমানকে সাজা দিতে পারতো? আইনরির অকাট্য যুক্তির নিকট চুপসে যায় মিশকাত। কিন্তু আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। আইনরি মিথ্যে বলছে। নিষ্প্রাণ কোনোভাবেই কোনো ডিসঅর্ডারে আক্রান্ত নয়। যদি তাই হতো তাহলে রোমানকে এমন করে মারা তার পক্ষে সম্ভব হতো না। একজন মানসিক রোগীর হঠাৎ উদ্ভট রাগ কন্ট্রোলের বাইরে চলে গেলে তাৎক্ষণিক সে এমন কিছু করবে যা ওই মুহূর্তে ওই স্থানে সম্ভব। কিন্তু মিশকাত পুরো বিষয়টা শুনেছে শাহরুখের কাছ থেকে, এমনকি আইনজির পরিবার এবং তার বন্ধু বান্ধবের থেকেও। যা ঘটেছে তা কোনোভাবেই সহসা ঘটা কোনো ঘটনা নয়। পুরোটাই ঠান্ডা মাথায় করা, যা একজন সাইকোপ্যাথ করে থাকে। যদি রাগের বশী হয়ে থাকে তাহলে কেন সে তার চিকিৎসা করায়নি? আর কেন কোনো অনুতপ্ততা নেই? না, আইনটির যুক্তি মিথ্যে, সম্পূর্ণ ভিত্তিহীন। আইনটি পাশ ফিরে থাকায় তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না অবদমন করছে সে, তবুও পারল না। কি করে পারবে সে? নিজের সন্তানের কথা ভেবে যাকে ছেড়ে এসেছে, আদৌ তাকে ছাড়া সে থাকতে পারবে? যে হিংস্র মানুষটা বিনা দ্বিধায় মানুষের প্রাণ কেড়ে নেয়, সে মানুষটার প্রাণ তার জঠরে নিয়ে ঘুরছে। এই ভয়ঙ্কর প্রাণহীন মানুষটাকে ভালো না বেশে পারেনি সে। ঘৃণা করতে করতে কখন যে ভালোবেসেছে তা আইনরি নিজেও জানে না। কিন্তু কি করবে? কোনো মানুষ যদি নিজের অসুস্থতা বুঝতে না পারে তাহলে তাকে বোঝানো দেয়। নিষ্প্রাণকে বুঝতে হবে তার এই রোগ, হিংস্রতা, এই ভয়াল আগ্রাসন কোনো সাধারণ জীবনধারা নয়। আইনরির ফুফু তাকে দেখে বিস্মিত। চট্টগ্রামের ছোট এক এলাকায় তাদের বসবাস। তার ফুফু অনেকবার জানতে চেয়েছে ঘটনা, কিন্তু আইনরি কিছুই বলেনি। মিশকাতও মুখ খোলেনি। তিনি চিন্তিত। বসার ঘরে বসে আছেন আইনরির ফুফু লিমা। মিশকাত তার মেয়ের দেবর হয়। মিশকাত শাহরুখের সাথে কথা বলেছে। আইনরি মিশকাতের নাম্বার নিয়ে ভোরেই তার বাবা মাকে কল করে জানিয়ে দিয়েছে যেন তারা চট্টগ্রামে তার ফুপুর বাসায় চলে আসে। এখান থেকে তারা রাঙামাটি চলে যাবে। সেখানে তাদের দুঃসম্পর্কের এক মামা আছে। নিষ্প্রাণের মোবাইল রেজিস্টার করে রাস্তায় ফেলে দেয় আইনরি। এখানে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়েছে তাদের। আইনরিকে জোর করেও কিছু খাওয়ানো যায়নি। অনবরত কেঁদেই যাচ্ছে সে। বিকেল থেকে লাগাতার তার বাবার নাম্বারে কল করেছে মিশকাত, কিন্তু নট রিচেবল বলছে।
স্মারক শহরের বাইরে ছিল, বলেছে ফিরলে কল করবে, কিন্তু তারও কোনো হদিশ নেই। সন্ধ্যার দিকে চোখ লেগে যায় আইনরির। কাঁদতে কাঁদতে দু চোখ বুঝে আসে মেয়েটার। কারো অগোছালো স্পর্শে ঘুম ভেঙে যায় আইনরির। চকিতে নিষ্প্রাণের হাস্যোজ্জ্বল মুখটা দেখে ধক করে ওঠে তার বুক, যেন পলকেই তার কলিজা চলে এলো মুখের কাছে। আইনরি সশব্দে শ্বাস ফেলল। মেঝের ওপর আসন পেতে একটা নিষ্পাপ বাচ্চার মতো বসে আছে নিষ্প্রাণ। তো তুই তুই এখানে কি করে এলি? নিষ্প্রাণ বিগলিত হাসল। তার চোখ দুটো সুন্দর নির্মল। আইনটির হঠাৎ মিশকাতের কথা মনে পড়ল। দৌড়ে উঠতে গেলেই নিষ্প্রাণ তার হাত টান দিয়ে তাকে বিছানায় ফেলে দেয়। আইনের উপর নির্দিষ্ট দূরত্ব রেখে উবু হয়ে বলল, ভয় পাস না, মিসকাতকে আমি কিছুই করিনি। ওর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। ও পুলিশ, তাই ওর কাজটাও করেছে, আর আমার কাজটা আমি। আইনের বক্ষস্থল ওঠানামা করছে সমানতালে। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। নিষ্প্রাণ হৃদয় ভেজা হাসল। এত ভালোবাসো গো জান, রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি, আমি জগৎ পারি দোলে। নিষ্প্রাণ তার অধরের স্পর্শ আঁকে আইনের গলদেশে। তার উপর থেকে সরে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। সিলিংয়ের দিকে তাকিয়ে সরল গলায় বলল, তোকে যেতে দেবো তুই ভাবলি কি করে? তুই এত কিছু করবি আর আমি কিচ্ছু জানবো না? আইনটি কোনো উত্তর করল না। সে স্থির দৃষ্টিতে শূন্যে তাকিয়ে রইল। নিষ্প্রাণ উঁচু হয়, আইনটির দিকে ফিরে হাতের কনুইতে ভর দিয়ে মাথা রাখে। আত্মবিশ্বাসী গলায় বলল, তোর শ্বাসে আমি, তোর রন্ধ্রে রন্ধ্রে আমার বসবাস, তোর প্রতিটি পলকে আমি, তোর শিরায় শিরায় আমার জয়গান, তোর প্রতি লোমকূপে আমি, তোর হৃৎস্পন্দনে আমার গ্রাস। সেই তুই আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? ধ্রুবতারা, তুই এখন আমাকে বুঝতে পারলি না? নিষ্প্রাণ দৈবাত উঠে দাঁড়ায়। আইনের হাত টেনে এক ঝটকায় তাকে দাঁড় করায়। আইনটি থমকে যায়। নিষ্প্রাণের বারন্ত পদযুগল রুখে যায়। নিষ্প্রাণ পেছন দিকে তাকায়, চোয়ালের পেশি শক্ত করে বলল, চল। যাব না আমি। আইনটি দাপিয়ে উঠে বলল। নিষ্প্রাণের মস্তিষ্কের স্নায়ুযুদ্ধ শুরু হলো। তবে নিজেকে শান্ত রেখে বলল, ঝামেলা করিস না ধ্রুবতারা, চল আমার সাথে। বললাম তো যাব না আমি। মুক্তি দে আমাকে, বাঁচতে দে আমাকে। আমাকে ছাড়া বাঁচতে পারবি? পারবো, পারতে হবে আমাকে। তুই চলে যা এখান থেকে। নিষ্প্রাণ শ্লেষমিশ্রিত হেসে বলল, কিন্তু আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না, আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। আসলে কি বলতো, তুই কখনো আমাকে ভালোই বাসিসনি। তুই আমাকে তারাকে বলে দিতে বলছিস। আমার তারা মরে গিয়ে আমার কাছে ফিরে এসেছে। আর তুই কি করিনি আমি তোর জন্য? তুই ভালোবেসেছিস এক কলের পুতুলকে, যাকে তুই তোর দখলে রাখতে চেয়েছিস। কিন্তু আমি তা নই। তারাকে আমি নিজ হাতে পেরেছি, ওকে এই পৃথিবী থেকে মুক্তি দিয়েছি। কিন্তু তোকে তোকে আমি মারিনি। আমার তারা আমাকে বলেছে তুই আমাকে ভালোবাসিস। তারা মিথ্যে বলে না। তোর তারা মিথ্যে বলেছে। আমি তোকে ভালোবাসি না। চলে যা তুই এখান থেকে। মেনে নিলাম, তবুও তোকে আমার সঙ্গেই থাকতে হবে। আমার সঙ্গেই আমি তো থাকতে হবে। বললাম তো যাব না আমি। নিষ্প্রাণ অনুদ্বেগ চোখে তাকায়। নিরুত্তাপ ভঙ্গিতে বিছানায় বসে মোবাইল বের করতেই আইনটি ভয়ার্ত শ্বাস ফেলে। নমনীয় চোখে হাস্যোজ্জ্বল গলায় নিষ্প্রাণ বলল, আমার মোবাইলটা ফেলে দিয়েছিস তাই না? তুই কি ভেবেছিলি মোবাইল ছাড়া আমি তোকে খুঁজে বের করতে পারবো না? আইনটি কোনো প্রতিক্রিয়া করল না। নিষ্প্রাণ শিমুলকে কল করে বলল। হ্যালো শিমুল। আইনটি ছো মেরে মোবাইলটা নিয়ে নিল। তুই শিমুলকে কেন কল করছিস? আমার বাবা মা কোথায়? কি করেছিস তাদের সাথে তুই? নিষ্প্রাণ বিগলিত হেসে বলল, এত টেনশন কেন করছিস? কিছুই করিনি। কত রাত হয়েছে দেখেছিস? শিমুলকে বলবো তাদের খাওয়ার ব্যবস্থা করতে। শিমুলকে বলবো তাদের খাওয়ার ব্যবস্থা করতে। না খেয়ে তারা কি করে থাকবে? হ্যাঁ, তোর জন্য সেই সন্ধ্যা থেকে আমার বাড়িতে বসে আছে। আইনে ঝরঝর করে কেঁদে উঠল। গুমুট শ্বাস ফেলে বলল, কেন করছিস এসব? প্লিজ আমার বাবা মাকে ছেড়ে দে। ফিরে চল আমার সাথে। আমি শুধু দেখতে চেয়েছি তুই আমার থেকে দূরে যাওয়ার জন্য কি করতে পারিস। তোকে আমি সুযোগ দিয়েছি, না হলে এই পর্যন্ত কি করে আসতি তুই? এবার চল তো, আমার থেকে দূরে যেতে আমি তোকে দেব না। আজ অনেক খাটনি করেছিস তুই আমাকে। কল সেন্টার, কবরস্থান, চট্টগ্রাম। আইনটি শ্বাসরুদ্ধ করে বলল, কবরস্থান কেন? দাদু আর নেই ধ্রুবতারা।
আইনরি চিৎকার করে উঠে বলল, তুই তুই দাদুকে মেরে ফেলেছিস? না, বিশ্বাস কর, আমি দাদুকে পারিনি। দাদু তো চলে যাওয়া সহ্য করতে পারিনি। তুই মিথ্যে বলছিস। নিষ্প্রাণ উঠে দাঁড়ায়। আইনের কপালে অধর ছুঁয়ে বলল, তোকে ছুঁয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। আইনের বুক কেঁপে উঠল। তার কারণে বুড়ো মানুষটা এভাবে মারা গেল। আইনের হাত মুষ্টিবন্ধী নিষ্প্রাণের। তাদের পথ আগলে দাঁড়ায় মিশকাত। বাঁকা হাসল নিষ্প্রাণ। সজীব গলায় বলল, আইনের ফুফু। লিমা চোখ গোল গোল করে বলল, ও কি কোথাও নিয়ে যাচ্ছ? আমার বউ আমার বাড়ি ছাড়া কোথায় যাবে? ধন্যবাদ ওর খেয়াল রাখার জন্য। বিয়েটা হুট করেই হয়েছে, তাই আপনাদের সঙ্গে দেখা হয়নি। বাসায় আসবেন, হ্যাঁ, দাওয়াত রইল। আপনিও আসবেন মিসকাত, আর অবশ্যই শাহরুখকে সঙ্গে নিয়ে আসবেন। আসি, চল দেবো তারা। থানায় গিয়ে মিশকাতের নাম্বার নিয়েছিল নিষ্প্রাণ। মিশকাতের কল লিস্ট থেকে বাকি সব জেনে বুঝেই আইনরিকে তার পরিকল্পনায় সফল হতে দিয়েছে আইনরি। কারণ ধ্রুব তারা জানে না, প্রাণ তার স্পন্দনকে কোথাও যেতে দেবে না। বাসায় ঢুকতেই ঝুমা মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আইনরিকে জড়িয়ে ধরে ভেজা গলায় বললেন, কি হয়েছে তোর আয়ু? কোথায় ছিলি তুই? তোর এই অবস্থা কেন? আইনরি থমথমে গলায় বলল, কিছু হয়নি আমার। আইনরি আলফাজ সাহেবের কাছে এগিয়ে গেল। তিনি নির্বিকার নীরব। আইনরি বাবার বুকে মাথা রেখে ক্লান্ত শ্বাস ফেলল। আলফাজ সাহেব নিজের অক্ষমতায় জর্জরিত। এক হাত রাখলেন আইনরির পিঠের উপর, চিবুক লাগিয়ে রাখলেন আইনরির শিয়রে। আর আজ আরিশা বোনের বুকে পড়ল। কেঁদে বুক ভাসিয়ে ফেলল আরিশা। ছোট্ট মেয়েটা ভীষণ ভীত। নিষ্প্রাণ স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করল। তার তীক্ষ্ণ শান্ত সপ্রতিভ চাহনি। কারো সাথে বাক্য বিনিময় হলো না তার। নিষ্প্রাণ সোজা চলে গেল উপরে। কাবার থেকে তোয়ালে বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো আইনরি দাঁড়িয়ে আছে। চট করেই প্রশ্ন করে আইনরি, মা বাবা কেন এনেছিস এখানে? নিষ্প্রাণ ভেজা চুলের পানি শুষে নিল তোয়ালে দিয়ে। গায়ে পড়ল একটা পাতলা টি শার্ট। আইনরির দিকে তাকিয়ে তরল গলায় বলল, তোকে অনেকদিন দেখেনি, তাই তুই ভাবছিস তোর কল পেয়েও কেন তারা চট্টগ্রাম পৌঁছাতে পারেনি? কারণ আমি যেতে দিইনি। শিমুলের কথা ভুলে গেলে কি করে? ও সবসময় তোদের বাড়ির আশেপাশেই ছিল। আইনি নিষ্পাপ চোখে চেয়ে আছে। তার বৃতৃষ্ণা ভরা চোখে টলটল জল। নিষ্প্রাণ আইনরির কাছে এসে দাঁড়ালো। তার গালে হাত রেখে আদুরে গলায় বলল, ফ্রেশ হয়ে নে, আর একদম তৈরি হয়ে নিচে আসবি, ওকে? আইনরির টান টান ভ্রুতে কুঞ্চন আসে। চোখের কোটর ক্ষুদ্র হয়। নিষ্প্রাণ প্রস্থান করে সেই স্থান। আইনরি একটা গাঢ় মেরুন রঙের সুতি শাড়ি পরে। তার হাত ভর্তি সোনার চুড়ি, কানে ঝুমকো, ভেজা চুলে পিঠ জড়ানো। সদ্মস্থাতে আইনরিকে অনেক বেশি স্নিগ্ধ লাগছে। তার ফ্যাকাশে রংটায় সহসা সোনাভাব ফুটে উঠেছে। আইনরি বিভ্রান্ত হয়। তার বাবা মা কেউ নেই। চমকিত গলায় প্রশ্ন করে আইনরি, মা বাবা কোথায়? আর আজ আরিশা কোথায়? তাদের খাওয়া শেষ, অনেক রাতও হয়েছে, তাই শিমুলকে বলেছি বাসায় পৌঁছে দিতে। আইনরি শ্বাস নিল, কোনো প্রতিক্রিয়া করল না। বস। খাবার বাইরে থেকে আনা হয়েছে। আইনরিকে নিজের সামনে বসালো নিষ্প্রাণ। একরাশ মুগ্ধতা নিয়ে কি উৎপল চেয়েই রইল, যেন থমকে গেল ধরনী। আইনরির ভেজা চুলের স্নিগ্ধতা, স্নিগ্ধ রূপের মোহনীয়তা আর কায়ার সৌরভে আচ্ছন্ন হয়ে পড়ল নিষ্প্রাণ। আইনরির মুখে খাবার তুলে দিতে দিতে বলল, আর কত পালাতে চাস তুই আমার কাছ থেকে? তোর কেন মনে হয় আমি আমার সন্তানের জন্য সেফ নই? ভালোবাসি আমি তোকে ধ্রুব তারা, ঠিক যতটা না নিজেকে ভালোবাসি তার চেয়ে বেশি। আর কোনো সুযোগ আমি তোকে দেব না। এরপরে এবার এমন হলে আমি তোকে ক্ষমা করব না, মনে রাখিস। সময় চলছে ধারাবাহিক জীবন। জীবন থমকে যাওয়ার নয়, জীবন চলে তার আপন গতিতে। কেউ ছেড়ে গেলে তাকে মনে করে আমরা আমাদের জীবন চলার রুটিন হয়তো দুদিনের জন্য বদলে ফেলি, কিন্তু সময়ের সাথে আবার চলে আসি ফেলে আসা সেই ধরা বাঁধা নিয়মে। বেঁচে থাকতে হলে মানুষকে এগিয়ে যেতেই হবে। অতীত শুধু মানুষকে পেছনে টেনে রাখে। ডিভানের ওপর গুটি মেরে শুয়ে আছে আইনরি। তার সংকুচিত সচল সচেতন দৃষ্টি সামনের সুদর্শন পুরুষটার দিকে। আজ নিষ্প্রাণ অফিসে যাবে, নতুন করে সব শুরু করবে সে।
তাদের কোম্পানি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি। একটা কালো রঙের স্যুট পরেছে নিষ্প্রাণ। তার ফর্সা চেহারায় আজ অন্যরকম জৌলুস। আইনের শান্ত মনে অশান্তির ঢেউ। 3 মাসের অন্তঃসত্ত্বা সে। সবকিছু যেন সময়ের বেগে চলছে। তার মধ্যে প্রাণ নেই, নিয়মমাফিক ভালোবাসার আদান প্রদান, তাতে নেই অনুরক্তি। আইনের সামনে সুপরিষ্টিকে নিয়ে তার এখন আর ভাবতে ইচ্ছে করে না। ভয় হয় তার। এক ডানাহীন পাখি সে, যাকে নিষ্প্রাণ তার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ করে রেখেছে। নিষ্প্রাণ হাত ঘড়িটা পরে নিয়ে আইনরির কাছে এগিয়ে আসে। আইনরির দিনগুলো এভাবেই কাটে, শুয়ে বসে ভেবে। খোলা আকাশ দেখা হয় না তার, স্বাদ নেওয়া হয় না মুক্ত বাতাসের। তার দিনের শুরু নিষ্প্রাণের শ্বাসে, আর রাতের শেষ নিষ্প্রাণের শ্বাসে। হাঁটু ভাঁজ করে বসে নিষ্প্রাণ। আইনরির কপালের চুলগুলো সরিয়ে দিতেই তার শান্ত চোখ জোড়ায় দৃষ্টিপাত হয় নিষ্প্রাণের। খারাপ লাগছে? আইনি ছোট করে উত্তর দেয়। হুম। আইনের বাজুতে হাত দেয় নিষ্প্রাণ। কেমন ঠান্ডা হয়ে আছে শরীর। নিষ্প্রাণ উঠে গিয়ে এসি অফ করে দেয়। জানালার থাইগুলো খুলে মুক্ত বাতাস আসার ব্যবস্থা করে দেয়। আইনের কপালে হাত রেখে বলল, হুম, কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসবো। তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। খাবার টেবিলে আছে, খেতে পেলে গরম করে খেয়ে নিস, ওকে? আইনি পলক ঝাঁকায়। নিষ্প্রাণ চোখে হাসে। এই স্বাভাবিক ব্যবহার কেন মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায়। আমি গেলাম। হুম। শরতের নীলাভ্র, সফেদ কাদম্বিনীর ভাজে ভাজে মুক্ত বিহঙ্গের উড়াউড়ি। মাঝে মাঝে উকি দিচ্ছে নীলাভ মায়া। মৃদু কম্পনে বইছে শীতল মলয়। মহিরহিত উচ্ছ্বাস, তীব্র কোলাহল ধরণীতলে, শান্ত অম্বর। ছাদে দাঁড়িয়ে আছে আইনরি। নিষ্প্রাণ থাকলে হয়তো এই সুযোগ হতো না। তার কালো রঙের শাড়ির আঁচল দুলে যাচ্ছে মৃদু প্রভঞ্জনে। খোলা অবদ্ধ চুলে উঠেছে ঢেউ। আইনরিকে খুঁজতে খুঁজতে ছাদে আসে নিষ্প্রাণ। তার পায়ের আওয়াজে ফিরে তাকায় আইনরি। নিষ্প্রাণ সরস গলায় প্রশ্ন ছড়ে, এখানে কি করছিস? আইনরি প্রসন্ন হাসে, বলল, তোকে মুক্তি দিতে এসেছি। অনুপলি চোয়াল শক্ত হয় নিষ্প্রাণের। চোখে জমে রক্ত। খড়খড়ে গলায় বলল, কি পাজলামো করছিস? আইনরি ফিক করে হেসে ফেলে। নিষ্প্রাণের কারণ বোঝে না। তার শরীরে কম্পন শুরু হয়েছে, চিত্তে উঠেছে ঝড়। আইনরি উদ্ভ্রান্তের মতো হেসে বলল, হুম, আজ তোকে আমি মুক্তি দিব। এর জীর্ণ জীবন থেকে মুক্তি দিব, এই মায়াজাল থেকে মুক্তি দেব। তোর আর কোনো পিছুটান থাকবে না। নিষ্প্রাণ ফুঁসে উঠে বলল, বাজে কথা বলবি না, সরে আয় ওখান থেকে। খিলখিলিয়ে হেসে ওঠে আইনরি। নিষ্প্রাণ পা বাড়াতেই চেঁচিয়ে ওঠে সে, ওখানেই দাঁড়া, না হলে কিন্তু আমি এখনই ঝাঁপ দিব। ধ্রুবতারা, আর একবার যদি এই কথা বলিস না, তাহলে তোকে আমি জানে মেরে দেব। আইনরি আবারও হাসে, মুক্ত হাসি। আমি চাই না তোর হাতে মরতে। শান্তি পাবো না আমি, তুইও পাবি না। অনুশোচনা বড্ড পোড়ায় প্রাণ, তবে আমি বেঁচে থাকলে তুই শান্তিতে থাকতে পারবি না। আইনরি তার শাড়ির আঁচলের ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে। নিষ্প্রাণের শ্বাস যেন মুহূর্তের জন্য রুখে গেল। ছুরিটার দিকে তাকিয়ে তার চোখের কোটর থেকে চোখের মণি বেরিয়ে আসার জোগাড়। আইনরি কোমল হাসে, ছুরিটার দিকে তাকিয়ে বলে, অনেক মানুষকে মেরেছিস তুই, তাই না প্রাণ? কারো জন্য তোর কষ্ট হয়নি, আজ হবে। আমি চাইলেও তোর কোনো ক্ষতি করতে পারবো না। ভালোবেসেছি তো, ভালোবাসার মানুষের মৃত্যু কামনা করা যায় না, কিন্তু নিজেকে তো মারতে পারবো। নিষ্প্রাণের ভেতর নেড়ে ওঠে, তার চোখ ভরে আসে। আইনরি গাঢ় দৃষ্টিতে চাইলেও সেই জল ভরা চোখে। আজ নিষ্প্রাণের চোখে প্রাণ দেখা যাচ্ছে। গলা শুকিয়ে এসেছে নিষ্প্রাণের। শুষ্ক গলায় বলল, পাগলামি করিস না ধ্রুবতারা, প্লিজ ওটা ফেলে দে। আমার কাছে আয় প্লিজ। তুই পড়ে যাবি তো, ব্যথা পাবি তুই। প্লিজ এমন করিস না, আমাদের সন্তানকে বাঁচতে দেবো তারা। নিষ্প্রাণ কথার ছলে পা আগায়। আইনরি তার টের পেতেই চেঁচিয়ে ওঠে, একদম আগাবি না। আমি কিন্তু। নিষ্প্রাণ আবার থমকে যায়। অদ্ভুত ভঙ্গিতে নিজের হাতের উপর ছুরি ঘোরাতে থাকে আইনরি। তার চোখে মুখে কোনো ক্লেশ নেই। নিষ্প্রাণ শাসিয়ে ওঠে, তুই যদি একটা আঁচড় দিস তোর গায়ে, তাহলে কিন্তু আমি তোর পরিবারের কাউকে ছাড়বো না। সশব্দে হেসে ওঠে আইনরি, বলল, কতজনকে মারবি তুই? সবাইকে মেরে ফেল। সবাই মরলে তুই কি করে বাঁচবি? প্লিজ ধ্রুবতারা, এমনটা করিস না। তুই যা বলবি আমি তাই করব। আমি অসুস্থ, আমি নিজের চিকিৎসা করাবো। তুই আমাকে ছেড়ে যাস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে। আইনরি পৈশাচিক হাসে, কপট চমকিত গলায় বলল,
কষ্ট হচ্ছে তোর? হ্যাঁ, এই মানুষগুলোর কষ্ট হয়েছে তখন যাদের তুই মেরেছিস। মানছি ওরা দোষী, কিন্তু একবার ভাবতো ওদের মধ্যে কেউ কেউ তো নিজেকে শুধরেও নিতে পারতো, কিন্তু তুই তাদের সেই সুযোগ দিসনি প্রাণ, কারণ তুই এক প্রাণহীন মানুষ। কোনো আবেগ তোকে ছুতে পারে না। মানুষ কেন সর্বশ্রেষ্ঠ জানিস? কারণ তাদের মনুষ্যত্ব আছে, তোর তা নেই। রাগে নিষ্প্রাণের ঘাড়ে রগ ফুলে উঠেছে, টনটন করছে মস্তিষ্ক, বেপরোয়া রক্ত চলাচল, নির্বাক অন্তঃকরণে জলোচ্ছ্বাস, ভাসিয়ে নেবে সব, দুমড়ে যাবে ধরণীতল। আমি না থাকলেই তুই সুস্থ হবি, নিজেকে বুঝতে শিখবি। যেমন তারা না থাকার কারণে তুই নিজেকে গুটিয়ে নিয়েছিলি। ধ্রুবতারা, আমি তোকে কথা দিচ্ছি, তুই যা বলবে আমি তাই করব। নিজের চিকিৎসা করাবো আমি, তোর থেকে দূর থাকবো। তবু তুই এই পাগলামিটা করিস না। তোর প্রাণ তার স্পন্দনকে ছাড়া বাঁচবে না রে। আইনের বুক চিনচিনে ব্যথা হয়, গলা ফাটিয়ে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। এছাড়া আর কোনো পথ নেই। নিষ্প্রাণ কোনোদিনও তাকে নিজের থেকে আলাদা হতে দেবে না। আইনি নিমগ্ন দৃষ্টিতে চেয়ে আছে নিষ্প্রাণের দিকে। আর একটু পরই এই মানুষটা থেকে অনেক দূরে চলে যাবে সে। দীর্ঘ 2 মাস নিজের সাথে লড়াই করে এই সিদ্ধান্ত নিয়েছে আইনরি। নিজের সন্তানকে সে জন্ম দিতে চায় না। নিষ্প্রাণ আইনরির জন্য যা করেছে, না জানি নিজের সন্তানের জন্য আরো কত অঘটন ঘটায় সে। চিকিৎসা, হ্যাঁ, চিকিৎসার প্রয়োজন নিষ্প্রাণের, কিন্তু যতক্ষণ না সে অনুতপ্ত হচ্ছে ততক্ষণ সে উপলব্ধি করবে না তার ভুল। আর এই উপলব্ধির একমাত্র উপায় আইনরির বিদায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, আত্মাহুতি দিয়েই সে তার ভালোবাসাকে নতুন প্রাণ দিয়ে যাবে। দৈবাত জোরালো বাতাস বইতে থাকে। আইনরির শাড়ির আঁচল আচমকা তার মুখের উপর এসে পড়ে। চট করে পা বাড়ায় নিষ্প্রাণ, কিন্তু বিধি বাম। দ্রুত পা চালাতে গিয়ে পা পিছলে যায় নিষ্প্রাণের। আইনটিকে টেনে ছুঁড়ে ছাদের এপাশে ফেললেও নিজের শেষ রক্ষা করতে পারেনি নিষ্প্রাণ। দেয়াল ছিটকে পড়ে যায় নিচে। আইনটি ছাদের পাটাতলে মুখ থুবড়ে পড়ে। কপালে আঘাত লাগার পরেও ঝাপসা চোখে পেছনে ফিরে সে। কোথাও কেউ নেই। নিশ্চেতন হওয়ার আগ পর্যন্ত একটা শব্দই নির্গত হয় আইনটির ব্যথা মিশ্রিত গলা থেকে, প্রাণ, প্রাণ। অনতিক্রম্য ভালোবাসায় আসক্ত পুরুষ যখন তার দুর্বোধ্য ভালোবাসার পিঞ্জিরায় কোনো শোষিতাকে অধিষ্ঠিত করে, তদ্দণ্ডে তার তুষ্ণিক অন্তকরণে যে তুরন্ত তানের প্রচ্ছন্দে সমীকরণে ব্যথার সৃষ্টি হয়, তা দমন করা অনিরুদ্ধ, দুর্বর, নিরর্থ। টলতে টলতে অতিক্রান্ত সময়ে তা প্রগাঢ়, অতুলান্তিক, ঐন্দ্রজালিক মায়াজাল। পলে পলে উত্তরোত্তর সে মায়াজাল রূপ নেয় ধূম্রজালে, যেখানে দৃশ্যমান মোহিনী হয়ে ওঠে অচেনা, অজানা, অচ্যুত। হৃৎপ্রকোষ্ঠে সুপ্ত প্রণয়ের সম্রাজ্ঞী তখন বিভাসিত চন্দ্রের নয় প্রকীর্ণ করে তার অন্তঃকরণের দ্রাবিত প্রেম বিলাস। তখন ডুবন্ত নাবিকের ন্যায় ঘ্রাণেন্দ্রিয়তে প্রবিষ্ট জলকণার প্রতিচ্ছবিতে সেই সম্রাজ্ঞীর চন্দ্রানর উদ্ভাসিত হতে থাকে। নিষ্প্রাণ আর আইনরির জীবনটাও তেমনই। এক প্রাণহীন পুরুষ তার হৃদয় চিত্তে এঁকেছে এক সাধারণ নারীর ছবি, যাকে ভালোবেসেছে পাগলের ন্যায়, যার শ্বাসে নিজের শ্বাস খুঁজেছে, যার প্রাণে নিজের প্রাণ বেঁধেছে, মরেছে তার প্রেমে বারংবার, বেঁচেছে তার ভালোবাসার প্রাণ সঞ্জীবনীতে। আইনটিকে বেঁধেছে এক নিচ্ছিদ্র কুহেলিকা, যা চোখের সামনে সব তুলে ধরলেও রয়ে গেছে অগোচরে। আইনটির প্রেম সাগরের এক মাতাল নাবিক নিষ্প্রাণ। নিষ্প্রাণের হাত থেকে এলবো সাপোর্টিক ওয়াকিং স্টিকটা সরিয়ে নিয়ে বিছানার সাথে হেলিয়ে রাখে আইনটি। তাকে সাবধানে বিছানায় উপনীত করে। নিষ্প্রাণ সন্তর্পণে বসে চোখে হাসে। আইনটি নিষ্প্রাণের পা দুটো অতি যত্নের সাথে বিছানায় উঠিয়ে দেয়। বিছানার হেডবোর্ডের সাথে দুটো বালিশ দিয়ে নিষ্প্রাণকে হালকা কাত হতে বলে। পিঠটা হেলিয়ে পা দুটো টান টান করে বসে নিষ্প্রাণ। স্নেহার্ত গলায় প্রশ্ন করে আইনরি, এখন ব্যথা করছে? নিষ্প্রাণ চোখের তারায় প্রসন্নতা ব্যক্ত করল, বলল, না। ওষুধ খেয়ে নিয়েছিস? হ্যাঁ। নিষ্প্রাণের ডান পায়ের হাঁটুর নিচে ছাদ থেকে পড়ে যাওয়ার দরুন ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার বলেছে সার্জারি করালে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু নিজের অপরাধের শাস্তিস্বরূপ সে হ্যান্ডিক্যাপের জীবন বেছে নেয়। মাসে মাসে থেরাপি, মেডিসিন আর ওয়াকিং স্টিক তার সঙ্গী, আর তার প্রাণের প্রশান্তি তার ধ্রুবতারা। নিষ্প্রাণ আকুটে গলায় বলল, তুই কি এখনই চলে যাবি? হ্যাঁ, দেরি হচ্ছে আমার, ওরা আমার জন্য অপেক্ষা করছে। নিষ্প্রাণ শীতল হয়ে বসে রইল। অ্যান্ডি কাবার থেকে একটা বেগুনি রঙের সবুজ পাড়ের জামদানি বের করল। আর শীতে প্রতিবিম্ব পড়েছে আইনরির। তার 42 বছরের নারী দেহের অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তার মেয়েধীন গাল হয়েছে ফুলকো, 2 ভাইয়ের বাজু ফুলেছে, শরীরে অনেক জায়গায় বেড়েছে কিঞ্চিত পরিমাণে মেদ।
নিষ্প্রাণ অনিমেষ চেয়ে রইল। তার কাছে আইনটি এখনো 23 বছরে সেই প্রথম দেখা বর্ষস্নাত উৎপলের ন্যায় যুবতী। নিষ্প্রাণ দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে লড়াই করছে নিভৃতে। আইনি নিষ্প্রাণের সামনেই শাড়ি পরিবর্তন করলো, খোলা চুল খোপা করলো, ছোট দুটো স্বর্ণের দুল দিল কানে। হাত ভর্তি চুরি পরতে ইচ্ছে হলো তার, কিন্তু পরল না। ডান হাতে দুটো স্বর্ণের বালা পরল। প্রসাধনীর ব্যবহার এখন অহেতুক ঝামেলা মনে হয়। কে দেখবে তাকে? যে দেখার সে তো এখানেই। আইনটি নিষ্প্রাণের কাছে এসে দাঁড়ায়। আইনটি যখনই কোথাও যাওয়ার জন্য তৈরি হয়, তার পুরো স্বাদ চলে নিষ্প্রাণের পলক্ষীন দৃষ্টির সামনেই। চোখের প্রশান্তিতে কাতর নিষ্প্রাণ হৃদযন্ত্রের দহন ক্রিয়ায় ঝলসে যায়। প্রেয়সীকে না ছুঁয়ে তার গভীর অভিপ্সাপূর্ণ মনোহরী রূপ দেখে শুধু নিজের পৌরুষত্বকে শান্ত করা কতটা কষ্টকর তা পৃথিবীর কোনো পুরুষকে যেন অনুভব করতে না হয়। সে নীরব প্রার্থনা করে নিষ্প্রাণ। বেডসাইড টেবিল থেকে হাত ঘড়িটা নিয়ে বাম হাতে পড়ে আইনরি। তার চোখের নিচে ফোলা জায়গাটা আরো বেশি সুন্দর। নিষ্প্রাণ ফিকে গলায় বলল, আমাকে শাস্তি দিচ্ছিস? আইনরি বালা দুটোতে হাত নাড়িয়ে বলল। যা তোর মনে হয়। নিষ্প্রাণ ক্লান্ত শ্বাস ফেলল। তার পক্ষে এখন সম্ভব নয় হুটহাট প্রেয়সীকে চুমো খাওয়া, মেঘ ভাঙা অকস্মাৎ বর্ষণের মতো অর্ধাঙ্গিনীকে সিক্ত করা। নিজের হৃদগহীনে ঝড় উঠলেই তাকে শান্ত করার জন্য প্রিয়তমার কায়া ঝংকারে নিজেকে সমাহিত করা। হয় না এখন আর ঠোঁটে ঠোঁটে কথা, চকিতে তার কায়া কাপড়, আবিষ্ট হয়ে একে অপরের শ্বাসে শ্বাসে সহসা মিলিয়ে যাওয়া। আইনি যতক্ষণে নিজেকে স্বেচ্ছায় নিষ্প্রাণের নিকট সঁপে দেয়, ততক্ষণে তার প্রাণ সুধায় অবগাহন করে সে। প্রাণ পুরুষের চাহিদা প্রাণ নারী বোঝে, তবে নিয়ম মেনে প্রেম করা তা ভালোবাসার সংবিধানে নেই। নিয়ম মাফিক কাজ তো জীবনে একঘেয়েমি, তাতে চঞ্চলতা নেই, নেই প্রাণোচ্ছলতা, আছে এক সমুদ্র অবসাদ। ভালোবাসা হবে প্রমত্তা তরঙ্গমালার মতো, ভাসিয়ে নিয়ে অকুল পাথার। থাকবে না ইহজাগতিক মায়া, একে অপরের নেশায় মগ্ন হবে। আইনটি নিষ্প্রাণের সামনে বসে। নিষ্প্রাণ একটু এগিয়ে আসে। মোহবিষ্ট নয়নে তাকিয়ে আছে নিষ্প্রাণ। নিষ্প্রাণ ভুলে যায় আইনটি এখন আর যুবতী কন্যা নয়, মধ্যবয়সী এক নারী। আইনটির চোখে অধর ছোঁয় নিষ্প্রাণ। ঘোর লেগে আসে তার। নেশার্ত হয় সে। অধর ছোঁয়া গাঢ় থেকে প্রগাঢ় হয়, নেমে আসে আইনটির কপলে, নাকে, চিবুকে। চিবুক ছুঁয়ে ভিজিয়ে তোলে গলদেশ। শ্বাসে শ্বাসে নিরুত্তর দ্বন্দ্ব। বুকে ওঠে কাঁপন। আইনি ঝাড়া গলায় বলল, কিছু লাগলে প্রিয়ান্তকে বলিস, ওকে বলে যাচ্ছি আমি। নিজের লাগামহীন ছোঁয়ায় বের লাগায় নিষ্প্রাণ। সরল গলায় বলল, সাবধান যাস, আর তাতে ফিরে আসিস। আমি অপেক্ষায় থাকবো। গলা থেকে মুখ সরিয়ে আইনটির অধরে মত্ত হয় নিষ্প্রাণ। আইনটি অনর, এইটুকু পাওয়ার অধিকার তার স্বামী রাখে। নিষ্প্রাণের ঝাঁকড়া চুলে হাত গলায় আইনটি, কপালে চুমু এঁকে বলে, আসি আমি। নিষ্প্রাণ চোখের পলক ঝাঁকায়। আইনি কক্ষ থেকে বের হতেই নিজের মুঠোফোন হাতে নেয় নিষ্প্রাণ। কল করে নজরুলকে। ধ্রুবতারা বের হচ্ছে, খেয়াল রেখে ওর প্রতি। নজরুল দৃঢ় গলায় প্রভুত্ব স্বীকার করে বলল, চিন্তা করবেন না ছোট সাহেব, না বইয়ের ছায়া হইয়া থাকমু আমি। হুম। নজরুল গত 15 বছর ধরে এই বাড়িতে ড্রাইভার হিসেবে আছে। 1 বছর টানা অনুশীলন করে সে একজন দক্ষতা সম্পন্ন ড্রাইভারে পরিণত হয়েছে। তবে তাকে নিষ্প্রাণের ডান হাত বললেও ভুল হবে না। আইনটির পল পল হওয়া ঘটনা রেকর্ড বক্স সে। দরজাটা লাগানোই বলতে গেলে, তবুও তাতে মৃদু ধাক্কা দিল আইনটি। দরজা খুলে যেতেই মুচকি হাসল সে, ডাকল, প্রিয়ান্ত। কম্পিউটারের মনিটরের সামনে একাগ্রচিত্তে বসে থাকা কিশোরটি চকিতে ফিরে তাকালো। প্রাণ খোলা হেসে বলল। আইনটি চকচকে চোখে তাকায়। প্রিয়ান্ত চেয়ার ছেড়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। চমৎকার হেসে বলল, কিছু বলবে মা? আইনটি কম্পিউটারের মনিটর দিকে তাকিয়ে বলল, কি করছিলে? একটা প্রজেক্টেশন করছিলাম ন্যাচারাল ডাইজাস্টারের উপরে। ও, মা বের হচ্ছি। বাবা ঘরেই আছে, তার দিকে খেয়াল রেখো। কোথায় যাচ্ছ তুমি? তোমার আরাজ মামার মেয়েকে দেখতে। কখন ফিরবে? ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবো। বাবার দিকে খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, যাও। সিঁড়ি বেয়ে ছোট ছোট পা ফেলে উঠছে প্রিয়ান্ত। চিত্তে চাপা উচ্ছ্বাস। নিষ্প্রাণের কক্ষের দরজাটা খুলে ঘরময় চোখ বুলিয়ে বাবাকে দেখল না প্রিয়ান্ত। সে গুটি গুটি পায়ে বারান্দায় গেল। নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে। প্রিয়ান্ত ডেকে ওঠে, বাবা। পেছন ফিরে তাকায় নিষ্প্রাণ। তার তপ্ত হৃদয়ে ছুঁয়ে গেল বসন্তের শীতল সমীরণ। প্রিয়ান্ত তারই অংশ, দেখতেও তার মতোই। সেই চোখ, সেই নাক,
চোখে চশমাও। জুনিয়র নিষ্প্রাণ বললেও কেউ চিনতে ভুল করবে না। উচ্চতাও পেয়েছে বাবার মতো, সাথে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর সহনশীলতা, ধৈর্য, নিগুড়তা। এটুকু বয়সী বাবার কাজ সমান সে। পিয়ান্ত ঝাঁপিয়ে এসে পড়ে বাবার বুকে। নিষ্প্রাণ চেপে ধরে নিজের অস্তিত্বকে নিজের সাথে। হাউ আর ইউ মাই বয়? আই অ্যাম ফাইন, তুমি কেমন আছো বাবা? নিষ্প্রাণ এক সমুদ্র ভালোবাসা নিয়ে ছেলের কপালে আদর মাখে। আমি ভালো আছি। পিয়ান্ত আবারও জড়িয়ে ধরে নিষ্প্রাণকে গাঢ় মায়ায়। আজ 1 মাস পর আবার সে বাবাকে এভাবে পেয়েছে। আইনটি বাইরে গেলেই নিষ্প্রাণ তার বলয় থেকে বেরিয়ে আসে। তার পা সুস্থ, স্বাভাবিক। অনেক বছর আগে ছোট্ট প্রিয়ান্ত বাবাকে নিজের পায়ে দাঁড়াতে দেখে বিস্মিত হয়। নিষ্প্রাণ তার চতুরতার শেষ চাল চালে। প্রিয়ান্তকে বোঝায় সে একটা ভুল করে ফেলেছে, যেমন তা প্রিয়ান্ত করেছে। একদিন মায়ের অগোচরে দামি ফুলদানিটা ভেঙে ফেলেছিল প্রিয়ান্ত, কিন্তু সেই দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল নিষ্প্রাণ। ঠিক তেমনভাবে সেও একটা ভুল করে ফেলেছে, যার দরুন তার মা তার বাবাকে ছেড়ে চলে যেতে চাইবে। তাই নিষ্প্রাণ নিজের অসুস্থতার নাটক করছে। ছোট্ট প্রিয়ান্তের মনে ভয় ঢুকে যায়। সে তার বাবা মাকে কখনো আলাদা দেখতে চায় না, তাই চুপ হয়ে যায়। আইনরি যখনই দূরে কোথাও যায়, বাবা ছেলে তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। নিজের পার্স হাতাতেই আইনরির মনে হলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে। আরাজের মেয়ের জন্য যে চেইন কিনেছিল তা ভুলে বাসায় রেখে এসেছে। নজরুলকে গাড়ি ঘোরাতে বলে আইনরি। বাসার সামনে এসে তটস্থ হয়ে ঘরের ভেতর ঢোকে। সিঁড়ি বেয়ে উঠছে আইনরি। শরতের শান্ত দুলক, তুলোর মতো তুলতুলে অরঞ্জিত গুচ্ছ গুচ্ছ জিমতের অপ্রতিবন্ধ বিচরণ, চিত্রভানুর স্বল্পতা অপ্রভব, অপ্রকট সদাগতিতে আবেশিত বসুমাতা। চোখের সম্মুখে খর্বকায় সাক্ষীতে চেয়েছে প্রাণের উল্লাস। নিষ্প্রাণের উদাস অরব মলিন দৃষ্টি অদূরে। বাবার দিকে চেয়ে আছে প্রিয়ান্ত। বারান্দার দোলনায় বাবা ছেলে পাশাপাশি। এই মানুষটাকে খুব ভালোবাসে প্রিয়ান্ত। নিষ্প্রাণের কাছ থেকে দূরে থেকেও জানো তার প্রাণের কাছে বসবাস প্রিয়ান্তের। তার নির্লিপ্ত ম্লান ঠোঁটের হাসি প্রিয়ান্ত। বাবার দিকে তাকিয়ে থেকে সচল গলায় প্রশ্ন ছড়ে সে। বাবা। নিষ্প্রাণ নিষ্পাপ গলায় বলল, মা যদি কখনো জানতে পারে তুমি সুস্থ, তাহলে কি মা তোমাকে ছেড়ে চলে যাবে? নিষ্প্রাণ ছেলের দিকে তাকালো। দিনের রোশনাইয়ে নিজের প্রতিফলন দেখলো ছেলের চশমার গ্লাসে। নিষ্প্রাণ শিথিল চোখে নমনীয় গলায় বলল, আমি ধ্রুবতারার প্রাণ হলে ও আমার স্পন্দন। প্রাণকে ছাড়া তার স্পন্দন কোথায় যাবে? নিষ্প্রাণের রহস্যাচ্ছলে বলা কথায় প্রিয়ান্তের স্থির, নিষ্কম্প, সতেজ দৃষ্টি।